আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ব্যর্থতা ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর, সারা দেশে গ্রেফতার অন্তত 49। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ। এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক ও বর্তমান নির্বাহী কর্মকর্তা এবং একই উপজেলার সহকারী কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাটার দোকানে লুটপাট, কেএফসি, পিজা হাটে ভাঙচুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না দাবি করে তিনি জানান, ভবিষ্যতে এমনটা ঘটতে দেওয়া হবে না। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তার হুমকি নেই। এ সময় মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভে নামেন লাখো মানুষ। তাদেরই একদল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বাটার দোকানে জুতা চুরি করে, ভাঙচুর চালায় কেএফসি, পিৎজা হাটে। এতে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, ঘটনা ঘটেছে হঠাৎ করে, জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। যে ঘটনাটা ঘটছে ওইটা ঘটনা উচিত হয় নাই, ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। অনেকবার বলার পরেও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রশাসন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘটে যায় তো দুই একটা। এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি, একই ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম। এখন অনেক সময় হয় কি দুই চারজন বেশি উদ্যোগী হয়ে অপকর্মটা করে ফেলে, এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায়। এদিন পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার উদযাপন ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেল আপনারা দেখেন বলে দেয়, এইটা যদি আবার ধরে অন্যান্যের কানে তোলা, তারা তো আবার ওইটা রেজিস্টার লেগে দেবে। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। এবারের বৈশাখীর উদযাপন অন্য যে কোনো সময়ের চেয়ে আনন্দমুখর হবে বলেও জানান তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সোমবার দেশব্যাপী ইসরায়েল বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এসব ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়া সহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুরে বাটা, কয়েকটি রেস্তোরাঁ ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুলনায় কেএফসি ও বাটা শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 31 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই সহিংসতার জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বরিশালের সদর রোডে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ময়মনসিংহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। এছাড়া গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় তারা। জয়পুরহাটে 0 পয়েন্টে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ইসরায়েলের সকল পণ্য বয়কট সহ গাজায় শিশু ও নারী সহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা অবিলম্বে বন্ধের দাবি জানান। হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। দুপুরে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথক 3টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের কোর্ট মসজিদ এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা অবিলম্বে গাজায় নৃশংস হামলা বন্ধের দাবি জানান। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরের সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে মুজিব সড়কে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, লেখক গবেষক বেনজির খান, জেলা আইনজীবী সমিতির সম্পাদক MA গফুর ও সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আকরামুজ্জামান এ সময় বক্তব্য রাখেন। সাংবাদিক ছাড়াও ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ মোট 4টি মামলায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে মানিকগঞ্জ জেলা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে শুনানি শেষে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোলাম মহিউদ্দিন উচ্চ আদালতের আদেশে এতদিন জামিনে ছিলেন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক ও বর্তমান নির্বাহী কর্মকর্তা এবং একই উপজেলার সহকারী কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। শ্রী বড়দী উপজেলার ব্যবসায়ী গোলাপ হোসেন সোমবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সিআর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক তানভীর আহমেদ বিষয়টি তদন্ত করে আগামী 15 দিনের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপারকে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন নালিতাবাড়ী উপজেলার সাবেক ইউএনও বর্তমানে জামালপুরের বকশীগঞ্জে কর্মরত মাসুদ রানা, নালিতাবাড়ী উপজেলার বর্তমান ইউএনও ফারজান আক্তার ববি ও নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি আনিসুর রহমান। তবে অভিযোগে অস্বীকার করে এটাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা বলে দাবি করেছেন অভিযুক্তরা। ভূমিকম্প পরবর্তী ক্ষতিগ্রস্ত মিয়ানমারের ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে প্রায় 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে জাহাজটি আজ মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী প্রেরণে গৃহীত কার্যক্রম পরিদর্শন এবং মিয়ানমার গমনকারী নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এর মাধ্যমে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে মনে করেন নৌবাহিনী প্রধান। এছাড়া রোহিঙ্গা সহ অন্যান্য সমস্যা নিরসনে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় নৌবাহিনী মিয়ানমারে এ ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনা খাবার, ৯ টনেরও অধিক তাঁবু, ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ২৯ টন বিশুদ্ধ খাবার পানি, ৪ টন হাইজিন কিট এবং প্রায় ১ টন প্রয়োজনীয় ঔষধ সামগ্রী। আগামী ১১ এপ্রিল জাহাজটি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী এর আগে ২০২৩ সালে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বিপর্যস্ত মিয়ানমারের জনগণকে সহায়তার উদ্দেশ্যে জাহাজ যোগে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। টাঙ্গাইলের যমুনা চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের আবাদ। নদীর বুকে জেগে ওঠা নতুন চরগুলোতে ফলন ভালো পাওয়ায় বাদাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বাদাম আবাদে খরচ একেবারেই কম, সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে বাদামের গাছ। সরকারি সহযোগিতা পেলে যমুনা চরাঞ্চলের অনাবাদী জমিগুলো আসবে আবাদের আওতায়। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। টাঙ্গাইলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে ব্যাপক হারে আবাদ হচ্ছে বাড়ি ৮ ও বাড়ি ৯ জাতের চীনাবাদাম। নদীর পানি কমতে থাকার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে বাদাম রোপণ করেন কৃষক। দু একবার সামান্য সেচ দিলেই তা বেড়ে ওঠে। পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। বাদাম আবাদে খরচের তুলনায় লাভ হয় ২ থেকে ৩ গুণ বেশি। প্রতি হেক্টরে ১ থেকে ১.৫ মেট্রিক টন বাদাম উৎপাদন হয়। এসব বাদাম বাজারে প্রতিমন ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা দরে বিক্রি হয়। আমাদের যে সম্প্রসারণ স্যারেরা এই জমি পরিদর্শন করে যেভাবে দেখছে, দেখার পরে বলছে এখানে বাড়ি বাদাম আবাদের জন্য উপযোগী। এই বীজটা পাওয়াতে আমরা প্রায় ১৩ থেকে ১৪ মণ বাদাম আমরা পেয়েছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশে নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিগুলোতে এসব বাদাম আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা, যেমন চর ফসল প্রকল্পে আরো কিছু উদ্দেশ্য আছে, যেমন আমাদের কৃষক ট্রেনিং। আমরা কিন্তু কৃষক ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের যে পপুলার যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো কিন্তু আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। টাঙ্গাইলের মাঠ পর্যায়ে বাদাম চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। সময় মতো ওষুধ প্রয়োগ এবং নিড়ানি দেওয়া, সার প্রয়োগ, সেচ প্রয়োগ সবকিছু উৎপাদন দেওয়াতে আমাদের এখানে ফলন ভালো হবে। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন সহ নানা উপাদান রয়েছে বাদামে, যা মানবদেহে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চর চেঙ্গানিয়া গ্রামের নিরীহ কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। কৃষকদের অভিযোগ, যমুনার বুকে জেগে ওঠা ফসলি জমি নিয়ে স্থানীয় কাঠমা ও চেঙ্গানিয়া গ্রামের দুপক্ষের মাঝে বিরোধ চলছে। ৫০ একর জমিতে ভুক্তভোগী কৃষকদের চাষ করা ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বাদাম ও মাসকালাই সহ বিভিন্ন ফসল এখনও জমিতে থাকলেও জোরপূর্বক তুলে নেয়ার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি কৃষকদের। মেহেরপুর শহরের মালিকপাড়া ও মিয়াপাড়ায় যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি সহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হিরোইন ও মাদক বিক্রির নগদ ৫,৬২,০০০ টাকা উদ্ধার করা হয়। সকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও যৌথ বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে ঝাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা ইলিশের উৎপাদন বাড়াতে 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত জেলেদের ঝাটকা আহরণ, বাজারজাত, মজুত ও বিক্রি না করার আহ্বান জানান। পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বোধন করা হলো মরহুম আব্দুল গনি সর্দার ফাউন্ডেশন ও আধুনিক সুবিধা সমৃদ্ধ জামে মসজিদ। উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আব্দুর রহমান সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এই ফাউন্ডেশন এলাকার শিক্ষা, চিকিৎসা ও সেবামূলক কাজেও ভূমিকা রাখবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব বৈশাখী। আগামী 12 এপ্রিল ফুল বিজুর মধ্য দিয়ে এই উৎসব শুরু হলেও এরই মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সবখানে। সকালে সার্বজনীন বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের মহাজন পাড়া থেকে শুরু হয়ে নিউজিল্যান্ড বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বর্ণিল সাজে শত শত পাহাড়ি নারী পুরুষ র্যালিতে অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।